4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 13 জুন সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করবে এনসিপি, জানালেন আক্তার হোসেন। ইশতেহারে গুরুত্ব পাবে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। মাত্রাতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত দর্শনীয় স্থান। এলাকা ভেদে পর্যটক সংখ্যা নির্দিষ্ট করার উদ্যোগ। এবং ইসরায়েলে নেওয়া হয়েছে ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। অপহৃত হওয়ার অভিযোগ গ্রেটা থুনবার্গের। গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে ঝরল 14 প্রাণ। একদিনে নিহত 60। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা। লন্ডনে 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সন্ধ্যা 7:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধান উপদেষ্টা। এ সফরে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া 13 জুন লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্বাচন কমিশনের বেঁধে দেয়া শর্ত পূরণ করেই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করবে এনসিপি। রংপুরে সময় সংবাদকে এই কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের সময়সীমা। তাই তো তৃণমূলে নিজেদের দল গোছাতে দম ফেলার ফুসরত নেই জাতীয় নাগরিক পার্টির। রংপুরে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই রাজনৈতিকভাবে যাত্রা শুরু করেছে তার দল এনসিপি। দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সব শর্ত ইতোমধ্যে পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি। যে সংখ্যক উপজেলা এবং জেলায় কমিটি হলে পরে নিবন্ধনের জন্য আবেদন করা যায়, আমরা ইতিমধ্যে সেটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা আশাবাদী যে অল্প সময়ের মধ্যে আমরা নিবন্ধনের জন্য আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করতে পারবো এবং একই সময়ে সারা দেশে আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়নের লক্ষ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েই ইশতেহার ঘোষণা করবে এনসিপি, জানান আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্রের বিষয়ে আমরা একটা টিম করেছি। আমরা এক সাধারণ সভায় গঠনতন্ত্রের বিষয়ে কথা বলেছি, যেখানে অনেকগুলো বিষয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করব। একই সাথে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা আমাদের ঘোষণাপত্র, আমাদের গঠনতন্ত্র এবং ইশতেহারের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ঢেলে সাজাবো। গত মাস থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে অলিগলি, পাড়া মহল্লায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ধলেশ্বরী নদীকে বাঁচিয়ে চামড়ার বিশ্ববাজার ধরতে সাভারের শিল্পনগরীতে নতুন আরেকটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ করবে সরকার। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিইটিপি নির্মাণের কাজ পেতে পারে ইতালি। এছাড়া বর্তমানে চালু থাকা বর্জ্য শোধনাগার পুরোপুরি সচল হচ্ছে আগামী অর্থ বছরে। সিইটিপি নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। লবণ দিয়ে থরে থরে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। এরপর বিশাল ড্রামে রাসায়নিকে ভিজে তৈরি হবে ওয়েট ব্লো, যা শুকানোর পর রপ্তানির জন্য উপযুক্ত হয় প্রতি পিস চামড়া। সংরক্ষণ থেকে চামড়া বাজারজাত উপযোগী করতে শিল্পনগরীতে প্রতিদিন তৈরি হচ্ছে 20,000 কিউবিক মিটার তরল বর্জ্য। কঠিন বর্জ্য উৎপন্ন হয় গড়ে
120 টন, যা কোরবানিতে বেড়ে দ্বিগুণ হয়। শিল্পনগরীর বর্জ্য শোধনে প্রয়োজন 3500 MCU সক্ষমতার শোধনাগার, অথচ চীনা প্রতিষ্ঠান নির্মিত সিইটিপির সক্ষমতা সর্বোচ্চ 1800 MCU। ফলে অপরিশোধিত বর্জ্যের বড় অংশই পড়ছে ধলেশ্বরী নদীতে। মিলছে না চামড়া রপ্তানির ক্ষেত্রে LWGর সনদ, দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরাও। বিশাল এই সমস্যাটাকে সমাধান করে দেয় তাহলে ট্যানারিগুলো স্মুথলি চলবে, চামড়াও কিনতে পারবে এবং বেশি হবে। শিল্প মন্ত্রণালয় বলছে চামড়া শিল্পনগরীর ত্রুটি দুর্বলতা খুঁজে বের করতে জরিপ করছে ইউরোপীয় ইউনিয়ন। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে নতুন আরেকটি বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে। ইটালি যারা এটা আসলে পাইওনিয়ার সারা বিশ্বে, তাদের দিয়ে আমরা একটা সিইটিপি করতে পারি কিনা। আগামী অর্থ বছরে পুরোপুরি সচল হবে বিদ্যমান সিইটিপি, পার পাবে না অনিয়মে জড়িতরা, বলছেন শিল্প উপদেষ্টা। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, দুদকের কার্যক্রম চালু আছে। সিইটিপি নির্মাণে অনিয়ম করায় চীনা প্রতিষ্ঠানের সিকিউরিটি মানি আটকে রেখেছে সরকার। অর্থ ফেরত পেতে প্রতিষ্ঠানটি তদবির করছে বলেও জানান শিল্প সচিব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ, কেউ আবার রাজধানী ছাড়ছেন। সে খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী প্রসূন আশিস এবং সদরঘাটে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি শুরুতে যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, দেখুন, ঈদুল আজহা উদযাপন শেষে এরই মধ্যে কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে যে সমস্ত লোকজন ঘরমুখী হয়েছিলেন, যারা পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ কাটাতে যারা মূলত গ্রামের বাড়িতে গিয়েছেন, তারা ফিরতে শুরু করেছেন এরই মধ্যে। আমি যদি একটু বলি যে এবছর ঈদুল আজহাতে লম্বা একটি ছুটি ছিল, সরকারি যে 6 দিনের নির্ধারিত ছুটি, তার পাশাপাশি সাপ্তাহিক ছুটি এবং এছাড়াও নির্বাহী আদেশে 2 দিন ছুটি ছিল, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 10 দিনের একটি লম্বা ছুটি ছিল এবছর ঈদুল আজহায়। যে কারণে 5 তারিখ থেকে ছুটি হওয়ার আগে থেকেই কিন্তু লোকজন ঢাকার বাইরে ঈদ উদযাপনের জন্য কিন্তু গিয়েছেন, শেকড়ের টানে আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য তারা গিয়েছিলেন। তো আরও কয়েকদিন ছুটি থাকা সত্ত্বেও এরই মধ্যে তারা ফিরতে শুরু করেছেন। অধিকাংশ যাত্রীরা যারা ফিরেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ছুটি থাকলেও এই যে ভোগান্তি, অর্থাৎ আরও যে যাত্রী চাপ হবে, সেই চাপটি থেকে তারা মুক্ত থাকার জন্য একটু আগে ভাগেই তারা ঢাকায় ফিরছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা স্বস্তির সঙ্গেই ফিরছেন, পথে তাদের কোনো বড় ঝামেলা হয়নি বলে জানিয়েছেন এবং সবাই একটি আনন্দিত একটি চেহারা নিয়ে ফিরছেন, সেটি আমরা লক্ষ্য করেছি। এবং তারা যেটি বলেছেন যে এবার অন্যরকমভাবেই তারা আত্মীয় স্বজন বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়ি থেকে ঈদ উদযাপন করে মূলত তারা ফিরেছেন। আমি যেটি দেখাচ্ছি এখন, যে কিছুক্ষণ আগেই তারাকান্দি থেকে একটি ট্রেন এসে কমলাপুর রেল স্টেশনে থামলো। এর আগে আরেকটি ট্রেন এসেছিল গাইবান্ধা থেকে। আমরা সেখানেও লক্ষ্য করেছি যে যাত্রীরা যারা ফিরেছেন তারা সবাই বলেছেন যে স্বস্তির সঙ্গেই তারা মূলত ঢাকায় ফিরেছেন। এবং এই মুহূর্তে যদি আমি বলি যে এভাবে হয়তো আজকে দিনের অনেকগুলো ট্রেন আসবে এবং ঢাকায় ফিরবে। এই রকমভাবে একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চল থেকেও যারা ঈদে গিয়েছিলেন দক্ষিণাঞ্চলে, তারাও মূলত ঢাকায় ফিরছেন। কর্মজীবী যেসব মানুষ যাদের চাকুরি আছে তারা ফিরছে। তো সেই খবর জানতে সদরঘাটে রয়েছেন আমাদের সহকর্মী সদরঘাটে রয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তার কাছ থেকে শুনবো যে মূলত তারা ভোর থেকে কিভাবে ফিরছে। বিস্তারিত জানতে চলে যাচ্ছি সদরঘাটে। পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ট্রেনের পাশাপাশি আমরা দেখছি লঞ্চেও নগরমুখী হচ্ছেন যাত্রীরা। এবং আজকে সকাল থেকে যেটা লক্ষ্য করছি যে দেশের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এইসব অঞ্চলের, ভোলার এইসব অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে আজকে সকাল থেকেই মূলত ফিরতে শুরু করেছেন। এবং
আমরা দেখছি যে সেটা খুব বেশি না হলেও তবে অনেক মানুষই কিন্তু তাদের জীবন জীবিকার তাগিদে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে এই নগরে আবার ফিরেছেন এবং প্রত্যেকে আমরা দেখছি যে এই যে সময়টুকু ঈদের যে সময়টুকু পরিবারের সাথে উদযাপন করে একদম ফ্রেশ মুডে আবার পুরোদমে কর্মে ফেরার জন্য এসছেন। অনেকে যারা লেখাপড়া করেন তারা তাদের যে ইউনিভার্সিটি কলেজ রয়েছে সেখানে আসলে আবার অধ্যয়নে চলে যাবেন। সব মিলে তাদের সকলের মুখে একটা আনন্দ। আপনারা জানেন যে এবার একটি লম্বা ছুটি ছিল, সরকারি ছুটি, সেই ছুটির এখন পর্যন্ত আসলে আরও একদিন বাকি। তারপরেও মানুষ যাতে ভোগান্তি না হয় এজন্য আগেভাগেই অনেকেই চলে আসছেন এবং অনেকে আবার আপনারা জানেন যে এই ঈদের সময় যেই যাতায়াতে যে দুর্ভোগটা পোহাতে হয় সেই দুর্ভোগকে চিন্তা করেই পরিবার পরিজন নিয়ে এসছেন। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে আজকে মূলত অধিকাংশই যারা আসলে পরিবার পরিজন নিয়ে যাতায়াত করেছেন তাদের সংখ্যাটা অনেক বেশি, যাদের সাথে বৃদ্ধ বাবা মা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং অনেকেই এই কোরবানির যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী নিয়ে অনেকে আবার তাদের শেকড় থেকে আবার জীবিকার সন্ধানে বা জীবিকার তাগিদে এই রাজধানীতে এসে পৌঁছেছেন। এবং আজকে আমরা বলতে পারি যে ঈদের পরদিন থেকে আবার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল বা বাড়ি ফেরত যে যাত্রী তাদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে। পাশাপাশি অনেকেই আবার ঈদটা ঢাকা করে আবার কিছুটা সময় পরিবারকে দেওয়ার জন্য ঈদের পরে বেড়াতেও যাচ্ছেন। সেই ভিড়ও আমরা সদরঘাটে একটা পাশে দেখতে পাচ্ছি। তো সব মিলে সদরঘাট ঘরমুখো মানুষের যেরকম প্রাণচাঞ্চল্য তেমনি আবার ফিরতি মানুষও এই মুহূর্তে সদরঘাট মুখরিত। সব মিলিয়ে সদরঘাট থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাটে। পর্যটন স্পটগুলোতে কেয়ারিং ক্যাপাসিটি নির্দিষ্ট না করায় বড় বিপর্যয়ে দেশের অভ্যন্তরীণ ট্যুরিস্ট জোন। কোথাও ছোট পরিসরে মানুষের ঢল, কোথাও নির্মাণ হচ্ছে একের পর এক অপরিকল্পিত স্থাপনা। এতে আর্থিক লেনদেন বাড়লেও ক্ষতি হচ্ছে পরিবেশের। টেকসই ব্যবস্থার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, পর্যটন কেন্দ্রে পর্যটক সংখ্যা নির্ধারণে কাজ করছে সরকার। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সমতল, পাহাড় কিংবা সাগর, প্রায় একই চিত্র সবখানে। সরকারি ছুটি বা উৎসবে পর্যটকের ভারে ঠাসা থাকে দেশের পর্যটন কেন্দ্রগুলো। তথ্য বলছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, লামা, সাজেকে ছুটে যান সবচেয়ে বেশি পর্যটক। বাঁধনহারা এই পর্যটকদের আতিথেয়তায় গড়ে উঠছে অপরিকল্পিতভাবেই হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা। এতে আর্থসামাজিক উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে স্থানীয় পরিবেশ ও অবকাঠামোর। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্বাভাবিক বসবাস। এমন অবস্থায় স্থানীয়দের সমন্বয়ে স্পট অনুযায়ী পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেন্ট মার্টিনে আসলে প্রতিদিন যখন যাচ্ছে, আমরা হিসাব করে দেখেছি যে সেন্ট মার্টিনে যদি খুব কম করেও যদি হয় প্রতিদিন 5 থেকে 10 হাজার মানুষ যায়। রাঙ্গামাটি, বান্দরবান, চিটাং, হিল ট্র্যাক্সও কিন্তু এই ওভার ট্যুরিজমটা হচ্ছে। কিছুটা কন্ট্রোল ট্যুরিজম এস্টাবলিশ করা, সো এভাবে দেখা যাচ্ছে ম্যানেজ করা যায়। বাট অবভিয়াসলি যেটা দরকার, দ্যাট ইজ অ্যাবাউট কনসালটেশন, পার্টিসিপেশন অফ লোকাল কমিউনিটি এবং কি স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে একসাথে কথা বলে তারপরেই মেকানিজমটা বের করতে হবে। ট্যুর অপারেটররা বলছেন, অতিরিক্ত পর্যটক সমাগম নিয়ন্ত্রণ করার আগে তৈরি করতে হবে বিকল্প ট্যুরিস্ট জোন। নতুন কোনো ডেস্টিনেশন না করা পর্যন্ত আমরা পুরনো কোনো জায়গাটাকে ব্যারিয়ার দিতে পারবো না, সেটা ঠিক হবে না। তাহলে মানুষ যাবে কোথায়? সো নতুন একটা তৈরি করি, আমরা পুরনোটাকে আবার রিপেয়ার করি। তবে টেকসই ট্যুরিস্ট জোন গড়ে তুলতে সব স্পটেই পর্যটকদের যাতায়াত নির্দিষ্ট করতে চায় বাংলাদেশ পর্যটন বোর্ড। আমরা নিজেরাও চাই যে পর্যটন যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাইলে আমাদের ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে। আমরা রিকোয়েস্ট করছি যে সব জায়গাতেই ক্যারিং ক্যাপাসিটি আগে নির্ধারণ করে দেওয়া, যে সব জায়গায় বেশি ট্যুরিস্ট যায়। পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1 কোটি। 3 বছরের ব্যবধানে বেড়ে হয়েছে প্রায় 2.5 কোটি। বিশ্বের বিভিন্ন রুটে ভিসা জটিলতার কারণেই বাড়ছে অভ্যন্তরীণ চলাচল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের 15 জন আহত হয়েছেন। সোমবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত চলে সংঘর্ষ। এ কারণে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে অন্তত 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ঈদ উপলক্ষে সরাইল পাঠানপাড়া এলাকার একটি দোকানে কোট্টাপাড়া এলাকার রাব্বি ফুচকা খায়। ওই যুবক টিস্যু চাইলে নেই বলে জানান প্রতিষ্ঠানের মালিক। এ নিয়ে তার সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়। এর জেরে সংঘর্ষ জানান 2 গ্রামের বাসিন্দারা। সরকার ধানের দাম মণ প্রতি 1440 টাকা বেঁধে দিলেও কৃষক পর্যায়ে এর কোনো প্রভাব নেই। সরকারি দরের অর্ধেকে ফরিয়াদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন রংপুর অঞ্চলের কৃষকরা। আর এই দর নিয়ন্ত্রণ করেন মিল মালিকরা। যদিও কৃষি বিভাগ বলছে এ বিষয়ে মনিটরিং এর সুযোগ নেই। কৃষক নেতারা বলছেন সরকারের ভুল নীতির মাসুল গুনছে প্রান্তিক চাষি। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এবার বোরো ধানের ভরা মৌসুমে ন্যায্য মূল্য না পাওয়ায় বড় ধরনের লোকসানে পড়েন উত্তরের কৃষক। সরকার প্রতিমণ ধানের দর 1440 টাকা বেঁধে দিলেও কৃষক পর্যায়ে বিক্রি হচ্ছে 850 থেকে 1020 টাকায়। কৃষকরা জানান, গত বছরের তুলনায় উৎপাদন খরচ বাড়লেও কমেছে ধানের দাম। এক ধরনের ভূমি আবাদ করতে গেলে 20,000 টাকা খরচ হয়, আর আমরা ধান বেচে পাইছি 10 থেকে 15,000। কৃষকের বহু টাকা ভর্তুকি দেওয়া লাগে। ধানটা যে তুলিয়ে যে আমরা বেচবো সেরকম কোনো পরিস্থিতি নেই। ধানের দাম একেবারে খারাপ। আমরা যে মানুষ ধরবো সে মানুষক কি দেই, বাড়ির তো টাকা নেই, ধান বেচে মানুষক দেওয়া লাগবে। বাজার ঘুরে দেখা গেল একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ধানের বাজার। কৃষকের কাছ থেকে ধান কেনে ফরিয়ারা, আর ধানের দাম নির্ধারণ করেন রাইস মিল মালিকরা। 1020 টাকা করে আমরা কিনি, আমাদেরকে 40 টাকা করে দেই। মেলালা যেটা রেট দেয় সেটা রেটে আমার কাছে মাল, আমাদের কাছে 20-30 টাকা কম বেশি করে আমরা মাল ধরি। কৃষি বিভাগ বলছে সরকারি দর কিংবা ন্যায্য মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারছে কিনা সেটি দেখভালের কোনো সুযোগ নেই। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য আসলে একটি মনিটরিং টিম প্রতি মৌসুমে থাকা উচিত। আমি ওটা সমর্থন করি বা আমি এটা বিশ্বাস করি যে এরকম টিম যদি থাকে তাহলে অন্তত কৃষকের সমস্যাগুলো তুলে নিয়ে আসতে পারি আমরা, যে কী কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। তবে কৃষক সংগঠনের নেতাদের দাবি, সরকারের ভুল নীতির কারণে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। প্রত্যেক মৌসুমে আমরা দেখি সরকারি ব্যবস্থাপনা দুর্বলতার কারণে উৎপাদক তারা ফসলের ন্যায্য দাম না পেয়ে প্রতি বছর মাঝারি কৃষক প্রান্তিকে পৌঁছে, প্রান্তিক কৃষক তারা ভূমিহীনে পরিণত হচ্ছে। এবার বিভাগে বোরো ধানের উৎপাদন হয়েছে 46 লাখ মেট্রিক টন, অথচ সরকার ধান ক্রয় করবে মাত্র 55,000 মেট্রিক টন, যা উৎপাদনের 1% কম। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ। ফিফা র্যাঙ্কিং এর 22 ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামালরা। অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা সমিতদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে নারাজ সফররতরা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম, সমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 161তে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দৃশ্যমান 183 নম্বরে থাকা দলের মাঝে। শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের। গ্রুপ সি এর সিঙ্গাপুর হংকং ম্যাচও হয়েছে গোলশূন্য ড্র। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার টিকিট। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের সামনেই সেই পথে এগোনোর বড় সুযোগ। এই গ্রুপের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আমরা জিততে পারবো। ভুটানের বিপক্ষে কদিন আগে প্রীতি ম্যাচে 2-0 গোলের দারুণ জয় পেয়েছে হ্যাভিয়ার কাবরেরার দল। অন্যদিকে মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে এসেছে সিঙ্গাপুর। লায়ন্সের বিপক্ষে লাল সবুজরা সবশেষ ম্যাচ খেলেছিল 10 বছর আগে। এখনকার সিঙ্গাপুর দল আরও পরিণত। এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফকোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট। ওরা মানে স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ। সো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি। ঢাকার ফুল হাউস স্টেডিয়ামে দর্শকরা গলা ফাটাবেন কাবরেরার টিমের পক্ষে। 10টা মানুষ থাকলে আর যদি 20,000 মানুষ থাকলে প্রেশার সেম ভাই। যে সাপোর্টার গত ডিসেম্বরে মালয়েশিয়া ও ভিয়েতনামে অ্যাওয়ে গেম খেলেছি, এটাকেও স্বাভাবিক একটা ম্যাচ হিসেবে নিতে চাই। গুড রিজাল্টস, ইন্ডিয়া ড্র। স্টেডিয়ামে অনেক ফ্যান থাকবে, কঠিন ম্যাচ হবে।
It's about the whole Bangladesh team. So I feel the whole Bangladesh team is... এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় সমিত সোম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়।